অবৈধভাবে অবস্থানের দায়ে এখনো মালয়েশিয়ায় জেল খাটছেন অনেক বাংলাদেশি, জানালেন ফেরত শ্রমিকরা। নতুন করে পাঠানোর আগে অবৈধদের বৈধ করার প্রক্রিয়া শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ, হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা। প্রাথমিক স্তরে দুটি পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ায় স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে শিশুদের। বঞ্চিত শৈশবের আনন্দ থেকে অভিমত শিক্ষাবিদদের। পিইসি পরীক্ষা বাতিলের পরামর্শ। রাজধানীর রামপুরায় গুলিতে দুজন নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। র্যাবের 4 সদস্য আহত। এবং প্রতিষ্ঠার 38 বছরেও নিজস্ব জমিতে নির্মিত হয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর। তবে দখলে থাকা জমিটি কেনার প্রক্রিয়া চলছে, জানালেন কমিশনার। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের দায়ে এখনো অনেক বাংলাদেশি জেল খাটছেন বলে জানিয়েছেন সেখান থেকে ফেরত আসা শ্রমিকরা। এরই মধ্যে নতুন করে ধরপাকড় শুরু হওয়ায় উদ্বেগ বাড়লেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে শ্রমিকদের অবৈধ হয়ে পড়ার দায় বাংলাদেশের নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন নতুন করে শ্রমিক পাঠানোর আগে অবৈধ শ্রমিকদের বৈধ করার প্রক্রিয়া শুরু না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। রিপোর্ট তাফসির বাবুর। অবৈধভাবে অবস্থানের দায়ে কয়েক মাস জেল খাটার পর চলতি সপ্তাহে মালয়েশিয়া থেকে ফেরত আসে 119 জন শ্রমিক। তারা জানান দালাল চক্রের খপ্পরে পড়ে ভিসার মেয়াদ বাড়াতে না পারায় মালয়েশিয়ায় জেল খাটছে আরও অনেক বাংলাদেশি শ্রমিক। এ সময় দূতাবাসের সহায়তা না পাওয়ারও অভিযোগ করেন তারা। দালালে পাসপোর্ট নিয়ে টাকা পয়সা নিয়ে সব লাগায় না, তারপরে আমরা অবৈধ হয়েছে, আমরা বৈধ হওয়ার কোনো সুযোগ বা সিস্টেম পাই না। বিভিন্ন সমস্যা, কিন্তু বাংলাদেশ এম্বাসি কখনো আমাদের খোঁজলে না। দোরবারু প্যাগান আছে, এখানে কোনো বাংলা এম্বাসির লোক যায় না। এখানে 2 বছর 2.5 বছর 3 বছরের বাংলা লোক পড়ে আছে। এর মধ্যেই মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম সেখানকার উপকূলীয় এলাকায় নতুন করে 700-রও বেশি অবৈধ বাংলাদেশিকে আটকের খবর জানায়। এই অবস্থায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়লেও মন্ত্রণালয় বলছে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়া শ্রমিকদের দায় নেবে না সরকার। যারা অবৈধভাবে যাচ্ছে এখান থেকে ওদের দায় দায়িত্ব আমরা নেব না। আমরা আসলে দায়বদ্ধ তাদের কাছে যারা আমাদের ডকুমেন্টেড ওয়ার্কার। 2 বছরের জন্য তারা কোনো ভিসা ছিল, 2 বছর যদি ওভারস্টে করে তাহলে তো আনডকুমেন্টেড হয়ে গেল। ওই লোকগুলো জেলে যাবে বা অন্য কোনো আইনের আওতায় আসবে ওই দেশের আইন অনুযায়ী। তবে এই বিশেষজ্ঞ বলছেন অবৈধ শ্রমিকদের বৈধ করতে উদ্যোগ না নিলে ভবিষ্যতে তা জনশক্তি রফতানির পথকেই রুদ্ধ করতে পারে। আমাদের হিসাব অনুযায়ী এখনো 3.5 লাখের উপর ওয়ার্কারের কিন্তু কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হয় নাই। নতুন লোক পাঠানোর আগে এটাকে আপনাকে সমাধান করতে হবে। যদি না চালানো হয় তাহলে যেটা হবে প্রায় 3.5 লক্ষ ওয়ার্কার তার অবৈধভাবে থাকবে, এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। সেটা পরবর্তীতে কিন্তু আমাদের মার্কেটকেই কিন্তু আবার পাঠানোর ক্ষেত্রেই কিন্তু প্রবলেম তৈরি হবে। তার মতে আটক থাকা শ্রমিকদের ফেরত আনার ক্ষেত্রেও বাড়তি ভূমিকা নিতে হবে সরকারকে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এর আগে রোববার মালয়েশিয়ায় অভিযান চালিয়ে 700-রও বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করে সে দেশের পুলিশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা নিউজ এজেন্সি মঙ্গলবার এই খবর প্রকাশ করে। উপকূলীয় এলাকা পোর্ট ডিকশন জিমাইয়ে অবৈধভাবে থাকা বিদেশিদের বিরুদ্ধে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এই অভিযানে বাংলাদেশের 767, পাকিস্তানের 80, ইন্দোনেশিয়ার 50, শ্রীলঙ্কার 13, মিয়ানমারের 3 ও নেপালের 1 নাগরিককে আটক করা হয়। বাংলাদেশে ছাড়া আটককৃত অন্য দেশের নাগরিকদের অবৈধভাবে মালয়েশিয়া ভ্রমণের অভিযোগে আটক করা হয়েছে। বাংলাদেশিদের কাছে কাজের অনুমোদনের অবৈধ ও জাল কাগজপত্র পাওয়া গেছে বলে জানায় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকে দেশটিতে অবস্থান করছিলেন। গত কয়েক বছরে এটি মালয়েশিয়া সরকারের অবৈধ শ্রমিক ও পর্যটক বিরোধী বড় অভিযান বলে গণমাধ্যম জানিয়েছে। এদিকে মালয়েশিয়ায় বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতারে চলা অভিযানে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে এই অভিযান চলবে বলেও মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। মালয়েশিয়া থেকে আরো জানাচ্ছেন সেখানকার প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাদের। গত রোববার 27 তারিখে সকাল থেকে মালয়েশিয়ার যে পোর্ট ডিকশন বিচ আছে, বিচের পাশে একটা জিমা এলাকা আছে, জিমা
তো সেখান থেকে সিমবিলান ইমিগ্রেশন ওখান থেকে ওরা অভিযান চালিয়ে বাংলাদেশি 767 জন সহ টোটাল 936 জন অবৈধ অভিবাসীকে আটক করছে। ওদের পক্ষ থেকে বলা হয়েছে অনেকের কাছে যে বৈধ কোনো কাগজপত্র ছিল না, এবং যারা ছিল তাদের অনেকেরই দেখা যাচ্ছে এখানে ওভারস্টে হয়ে গেছে। সাপোজ ধরেন যারা অনেকে স্টুডেন্ট বিষয়ে আসছে, অনেকে আবার প্রফেশনাল বিষয়ে এসে বিষয় রিহায়ারিং করতে পারে নাই, তো যার জন্য ওভারস্টে হয়ে গেছে। মালয়েশিয়া সরকার বলতেছে ঠিক যে রিহায়ারিং এর জন্য প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনেকেই বলতেছে, কিন্তু সেক্ষেত্রে আপনার অনেকেই করছে, কিন্তু অনেকে আবার 1 বছর হয়ে গেছে, অনেকের আবার 7 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্টের জন্য ফোন দেওয়া হয় না। তো যার জন্য এখানকার যারা বাংলাদেশি শ্রমিক আছে তারা অনেক বিপাকের মধ্যে আছে। যতক্ষণ না পর্যন্ত ওদের যে রিহায়ারিং এর যে কোটা ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত ওরা এই অভিযান অব্যাহত থাকবে। দেখছেন সময় সংবাদ। এই এক্সাইটমেন্টগুলো দ্বিগুণ করতে আমরা রবি আর এয়ারটেল একসাথে তৈরি করছি 1 নম্বর নেটওয়ার্ক। একটি রবি বা এয়ারটেল সিম কিনলে একটির সাথে আরেকটি ফ্রি। ডাকছি আগামী, শুনছেন? সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্সের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে দুদেশের প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগে হাঙ্গেরি বাংলাদেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। ওয়াটার সামিট 2016-র তৃতীয় দিনে বুদাপেস্টে পার্লামেন্ট ভবনে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 10টায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে বৈঠকে অংশ নেন। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু উঠে আসে। দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, পররাষ্ট্র ইস্যুতে পরামর্শ এবং কৃষি বিষয়ক সহযোগিতা সংক্রান্ত 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর যৌথ বিবৃতি দেন দুদেশের প্রধানমন্ত্রী। এতে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, আগামীতে হাঙ্গেরির সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যের সম্পর্ক ত্বরান্বিত হবে বাংলাদেশের। এ সময় সন্ত্রাসবাদ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভিক্টর ওরবানও ভবিষ্যতে বাংলাদেশের পাশে থাকার কথা ব্যক্ত করেন। That there is much scope for Bangladesh and Hungary to deepen bilateral cooperation in trade and investment. We can work together. The distance can be the barrier. We can shorten this distance because our hearts are close. দুপক্ষের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক আমরা স্থাপন করতে যাচ্ছি তা নতুন মাত্রা পাবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাতেও বাংলাদেশের পাশে থাকবে হাঙ্গেরি। এছাড়া সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও হাঙ্গেরির অবস্থান অভিন্ন। এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে বৈঠক করতে দেশটির পার্লামেন্টে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। এ সময় দেশটির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার জানায়। 4 দিনের এই সফর শেষে বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। অভিভাবকদের দুর্ভোগ, শিক্ষাবিদদের আপত্তি আর জাতীয় শিক্ষানীতি বিরোধী হওয়া সত্ত্বেও প্রাথমিক শিক্ষা স্তরে 2টি পাবলিক পরীক্ষায় অংশ নিতে হচ্ছে শিশুদের। শিক্ষাবিদরা মনে করেন, এর ফলে পরীক্ষার ভারে জর্জরিত শিশুদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে শৈশবের নির্মল আনন্দ থেকে। যত দ্রুত সম্ভব এই পরীক্ষা বাতিল করে শিক্ষানীতি অনুযায়ী শুধুমাত্র 8ম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্ট পারমিতা হিমেল। যত উন্নত শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার সংখ্যা ততই কম। পুরো পৃথিবী যেখানে এই নিয়মে চলছে, সেখানে একেবারেই উল্টো চিত্র আমাদের দেশে। জাতীয় শিক্ষানীতিতে 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ থাকলেও ক্লাস 5-এ পিইসি ও ক্লাস 8-এ জেএসসি 2টি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2009 সালে শিশুদের পরীক্ষা ভীতি কমাতে এ পদ্ধতি চালু করা হয়েছিল। 7 বছর পর দেখা যাক শিশুদের পরীক্ষা ভীতি কতটা কমেছে। প্রথম পরীক্ষাটা যখন দিতে আসছিলাম তখন অনেক নার্ভাস লাগতেছিল, ভয়ও লাগছিল। বাবা বলে যে পরীক্ষার জন্য ভালো করে পড়ো,
ভালো করে রিভিশন দাও আর গোল্ডেন প্লাস পেতেই হবে। জিপিএ 5 পেতে হবে আর বৃত্তি পেতে হবে। জিপিএ 5 পেলে নিশ্চয় কোনো ভালো স্কুলে ভর্তি হওয়া যাবে, কিংবা মানে আম্মুরা খুশি হবে, সবাই খুশি হবে। অভিভাবকরা বলছেন শৈশব হারিয়েছে তাদের শিশুরা। পরীক্ষার ভারে জর্জরিত শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন তারা। পড়তে যাচ্ছে না, কিন্তু তার পিছু আমরাও ছাড়ছি না, গার্জিয়ানরাও। বাচ্চাদের জন্য এটা বয়স অনুযায়ী বেশি লোড। বছরের শেষে পুরো বইয়ের উপরে পরীক্ষা দিতে হচ্ছে। কেন একটা 10 বছরের বাচ্চা পুরো বই থেকে বছরের শেষে পরীক্ষা দিবে? বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে, সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাচ্ছে শুধু প্রেসারের জন্য। শিক্ষাবিদরা মনে করেন প্রাথমিক স্তরের মূল্যায়নের ক্ষেত্রে এই পরীক্ষা একেবারেই অপ্রয়োজনীয়। ক্লাসরুমে তাদের মূল্যায়ন করতে হবে, প্রতিনিয়ত তারা কি শিখলো, লার্নিং শিখনটা সেটাকে মূল্যায়ন করতে হবে। বছর শেষে একটা মূল্যায়ন, সেটা শিশুদের যে লার্নিং এর যে মূল্যায়ন সেটা হবে না। এই পরীক্ষা তাকে আত্মনির্ভরশীল করতে শেখায় না, তাকে আত্মপীড়নের দিকে পাঠায়। এটি অত্যন্ত অপ্রয়োজনীয় একটি পরীক্ষা। অনাবশ্যক একটা বোঝা তৈরি করে অভিভাবকদের উপর এবং টিউশন বাণিজ্যের অন্তর্ভুক্ত করে এই সন্তানদের আমরা ভবিষ্যতের পথটা অন্ধকার করে দিচ্ছি। 2016 সালেই একবার পিএসসি পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন জারি করে আবার তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। খোদ শিক্ষা মন্ত্রণালয়ও এ নিয়ে দোদুল্যমান। এখন মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করছে 2017 সালে পিএসসি অনুষ্ঠিত হবে কিনা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। বরগুনার পাথরঘাটায় দখল হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। চলছে বহুতল ভবনের নির্মাণ কাজ, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত আয়কর সপ্তাহের শেষ দিনে সকালে অনুষ্ঠিত র্যালিতে এই মন্তব্য করেন তিনি। এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন দিন শেষে নিবন্ধিত করদাতার সংখ্যা ছাড়িয়ে যাবে 25 লাখ। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন প্রদক্ষিণ করে আবারও রাজস্ব ভবনের সামনে গিয়ে শেষ হয় এই র্যালিটি। প্রধান অতিথি হিসেবে আয়কর দিবস র্যালির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এর আগে এক বিবৃতিতে আয়কর রিটার্ন দাখিলের সুবিধার জন্য শেষ দিন সব তফসিলি ব্যাংক রাত 8টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 1 নভেম্বর থেকে সারা দেশে যে রাজস্ব প্রদানের যে উৎসব চলছে, আজকে তার চূড়ান্ত রূপ লাভ করবে। বিকজ আজকে হচ্ছে জাতীয় আয়কর দিবস এবং ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার আজকে শেষ তারিখ। এই তারিখ কোনো ক্রমেই আর বাড়ানো হবে না এবং সেই জন্য আমরা মনে করি একটা উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবের মধ্যে আমরা সকলে আমাদের রিটার্ন দাখিল করব। রাজধানীর রামপুরায় গুলিতে 2 জন নিহত হয়েছে। র্যাব বলছে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তারা। এই ঘটনায় আহত হয়েছেন র্যাবের 4 সদস্য। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে গতরাত 2টোর দিকে একদল দুষ্কৃতিকারী রামপুরায় জড়ো হচ্ছে এমন খবর পেয়ে অভিযানের নামে র্যাব। এ সময় বালুরমাঠ এলাকার দিকে অগ্রসর হতে চাইলে দুষ্কৃতিকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছড়ে। এতে দুষ্কৃতিকারীদের 2 জন ও র্যাবের 4 সদস্য আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুষ্কৃতিকারীদের 2 জনের মৃত্যু হয় বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ। প্রতিষ্ঠার 38 বছর ধরে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা খাস জমিতে চলছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কার্যক্রম। একই সাথে 3 যুগের বেশি সময়েও নিজস্ব বিধিমালা প্রণয়ন না হয় নির্ভর করতে হচ্ছে পিআরবির ওপর। তবে দখলে থাকা জমিটি 4 কোটি টাকার বিনিময়ে কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। রিপোর্ট কমলদের। 1978 সালের 30 নভেম্বর অধ্যাদেশের মাধ্যমে কার্যক্রম শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। তখন 60 বর্গমাইল এলাকায় 10 লাখ নগরবাসীর জন্য থানা সংখ্যা ছিল 6টি। কার্যক্রম শুরুর কয়েক বছরের মধ্যে স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এগিয়ে গেল, পিছিয়ে পড়ে সিএমপি। 38 বছর পেরিয়ে গেল, নিজস্ব কোনো বিধিমালাই তৈরি হয়নি। সিএমপির বিধিমালা বলতে বুঝি সিএমপি কিভাবে কাজ করবে, প্রত্যেক সদস্যের দায়িত্ব কর্তব্য কি, বিভিন্ন এখানে তো অনেকগুলো বিভাগ আছে, প্রত্যেক বিভাগের দায়িত্ব কর্মগুলো এখানে সুস্পষ্ট হবে
লিপিবদ্ধ থাকে এবং সেভাবেই কাজ করে। যখন কোনো একটা সংগঠনের নিজস্ব বিধিমালা থাকে না, তখন এই ধরনের একটা সাধারণ বিধিমালা দিয়ে কাজ করে। সুনির্দিষ্ট বিধিমালা থাকলে আমাদের কাজকর্মের সুবিধা হয়, আমাদের পুলিশের প্রতিটা পদক্ষেপে কার্যক্রমে আমাদের জন্য সুবিধা, আমরা একটা গাইডলাইন পেয়ে থাকি। এখন গাইডলাইনের অভাবে হয়তো অনেক সময় হয়তো অফিসাররা হয়তো ঊর্ধ্বতন অফিসারদের শরণাপন্ন হন। শুধু নিজস্ব বিধিমালা নয়, সদর দপ্তর স্থাপনের জন্য নিজস্ব কোনো জায়গাও নেই সিএমপির। নগরীর লালদিঘি এলাকায় জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা সরকারি খাস জায়গার উপর ছোট্ট একটি দ্বিতল ভবনে চলছে সিএমপির বর্তমান কার্যক্রম। তবে সিএমপির এই শীর্ষ কর্মকর্তা জানালেন, শেষ পর্যন্ত 2.62 একর জায়গাটি নামমাত্র মূল্যে কেনার প্রক্রিয়া চলছে। এই জায়গা পেয়ে গিয়েছি, এটা 4 কোটি টাকা দিয়ে কিনেছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয় হয়ে এটা অনুমোদন দিয়েছেন, আমরা অনুমোদন পেয়েছি। হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটা রেজিস্ট্রি করে নেব। 60 লাখ নগরবাসীর এই নগরীতে বর্তমানে 4টি জনে বিভক্ত হয়ে থানা রয়েছে 16টি, ফাঁড়ির সংখ্যা 50 আর পুলিশ সদস্যের সংখ্যা প্রায় 6000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারে চলমান অবস্থার উন্নতি হলেই বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল দুপুরে মৌলভীবাজারের বড়লেখা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, মানবিক কারণে এসব রোহিঙ্গাকে চিকিৎসা সহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। মায়ানমারে রোহিঙ্গাদের উপরে নিপীড়ন হচ্ছে, সেই জন্য তারা বাধ্য হয়ে তাদের মাতৃভূমি স্বদেশ ভূমি ত্যাগ করে চলে আসে। বর্ডার গার্ডের সঙ্গে আমাদের বর্ডার গার্ডরাও আলাপ করছে। অবস্থার পরিবর্তন হলে, অবস্থা যখন স্বাভাবিক হবে, এদেরকে আমরা তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা। আমরা মনে করছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে। রিড ফার্মার ভেজাল ওষুধ খেয়ে 22 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান তিনি। রায়ের কপি হাতে পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এদিকে যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই দেশে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন বন্ধ হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দায়ী করে তারা বলছেন, তদন্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে দেশের জনস্বাস্থ্য অচিরেই মারাত্মক হুমকির মুখে পড়বে। 2009 সাল ভেজাল ওষুধ খেয়ে সারা দেশে 22 শিশুর মৃত্যু। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয় অভিযুক্ত প্রতিষ্ঠান রিড ফার্মার মালিক সহ 5 জনকে আসামি করে মামলা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দীর্ঘ 6 বছর মামলা চলার পর রায় দেওয়া হয় গত সোমবার। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললেও চূড়ান্ত রায়ে ছাড়া পেয়ে যান অভিযুক্তরা সবাই। মামলায় তদন্ত কর্মকর্তার গাফিলতি ছিল বলে পর্যবেক্ষণ দেন আদালত নিজেই। আদালতের এই পর্যবেক্ষণ আমলে নিয়েছে মন্ত্রণালয়। শিশু মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির কোনো প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে আমি আমাদের সচিব সাহেবকে দায়িত্ব দিয়েছি, তিনি ওষুধ প্রশাসন দেওয়া প্রতিবেদন দেখে এবং রায় কপি পাওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সরকারি কর্মকর্তা গাফিলতির কারণে যদি এই মামলা থেকে ওই ধরনের ব্যক্তিরা অব্যাহতি পেয়ে থাকে, অবশ্যই তাকে ছাড় দেওয়ার প্রস্তাব আসছে না। এদিকে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারীদের শাস্তি না হওয়ার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকেই দুষছেন বিশেষজ্ঞরা। নকল ওষুধ ছিল, সেটা যদি সাবমিট না করা হয়, ডাইথিলিন গ্লাইকল ছিল না, এই কথাটাও যদি প্রমাণ সাপেক্ষ হয়, সেটা যদি সাবমিট না করা হয় আদালতে, আদালত রায় দেবে কি করে? এখানে পুরোপুরি দুর্বলতাটা ছিল আপনার ওষুধ প্রশাসনের। আসামি যাতে করে নিরাপদে বেরিয়ে যেতে পারে, সেই জন্য তদন্ত প্রতিবেদনের মধ্যে নানান রকম ফাঁকফোকর রাখা হচ্ছে। এটা যদি হয় তাহলে তো ওই আসামির কখনোই সাজা হবে না। এখনো সময় আছে পুরস্কার এবং তিরস্কার এই পদ্ধতিটা চালু করার দরকার। এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এই পর্যন্ত 3টা তদন্ত কমিটি হয়েছে বিভিন্ন সরকারের আমলে। একটা তদন্ত কমিটির রিপোর্ট পাবলিক জানে না যে কি হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ঠেকানো না গেলে দেশের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা। নকল ওষুধ বা ভেজাল ওষুধ এগুলো বন্ধ করতে হবে, এবং না হলে আমরা জাতিগতভাবেই পঙ্গু হয়ে যাব। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজির 3 মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 1 মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে কর ফাঁকির অপর 2টি মামলার কার্যক্রম চালুর নির্দেশ দেন আদালত। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 3টি মামলা 10 বছর ধরে স্থগিত ছিল। এছাড়া 2008 সালে কর ফাঁকির অপর 2টির মামলার কার্যক্রমও হাইকোর্টের নির্দেশে বন্ধ ছিল।
মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই 5 মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে চাঁদাবাজির 3 মামলায় 1 মাসের মধ্যে বিচারিক আদালতে তারেক রহমানকে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়। 3টি মামলায় গুলশান থানা, শাহবাগ থানা এবং কাফরুল থানার যে চাঁদাবাজির মামলাগুলি, সেই মামলাগুলির ব্যাপারে রুল ডিসচার্জ করে 30 দিনের মধ্যে ওই কনসার্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। বাকি 2টি মামলা ছিল কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে, সেই 2টি মামলার প্রসিডিং এস্টে ছিল, সেটাও বলা হয়েছে স্বাভাবিক নিয়মে প্রসিডিং চলবে। অর্থ পাচার মামলায় তারেক রহমান পলাতক থাকায় এই মামলার শুনানিতেও তার পক্ষে কোনো আইনজীবী অংশ নিতে পারেননি। তার আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। তারেক রহমানের বিরুদ্ধে সেই সময়ের যে সরকার যে কত মেলা ফাইডে ছিল, অসুদৃষ্টি ছিল, যে বাদী যে মামলাগুলো যারা বাদী ছিল, যাদের থেকে চাঁদা নিয়েছে, তারা কিন্তু তারেক রহমানকে সন্দেহ করে নাই, তারেক রহমানকে আসামি করে নাই। কিন্তু পুলিশ সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশনের সময় তারেক রহমানকে সোন অ্যারেস্ট করেছে। আমরা হয়তো আপিলে যাব। 2007 সালে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, শাহবাগ ও কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে 3টি মামলা করা হয়, আর কর ফাঁকির অপর 2টি মামলা করা হয় 2008 সালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 5 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে অভিযোগ গঠন করেন। এর আগে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে নেওয়া হয়। গত 8 নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে 15 নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করে বিচারিক কার্যক্রমের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। গত 3রা অক্টোবর সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। পরদিন খাদিজার চাচা বাদী হয়ে বদরুলকে আসামি করে শাহপুরান থানায় একটি মামলা দায়ের করেন। মাননীয় আদালতে আসামি বদরুলের বিরুদ্ধে এই সংশ্লিষ্ট ধারায় আমরা চার্জ গঠন করেছি এবং আগামী 5-12 তারিখে সাক্ষীর জন্য আদালত ধার্য করেছেন। আমিও চাই অতি তাড়াতাড়ি তার যেন বিচার হয়, বিচার হয়ে উপযুক্ত শাস্তি চাই। সময় সংবাদে আরো থাকছে। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ঋণ কার্যক্রম শুরু করেছে ব্রিক্স ব্যাংক। টেকসই উন্নয়নের নানা প্রকল্পের সুবিধা পেতে পারে বাংলাদেশও, বলছেন বিশেষজ্ঞরা। গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণে মনোনয়নপত্র কিনতে কেবল ভোটার তালিকার সিডির জন্য একজন চেয়ারম্যান প্রার্থীকে গুনতে হচ্ছে 54,500 টাকা। নির্বাচনে 1,126 জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও কিনতে হচ্ছে 17 লাখ ভোটারের তালিকা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা। আর বিশিষ্ট রাজনীতিবিদরা বলছেন, দিনের পর দিন ব্যয় বাড়ার কারণে নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের পথ রুদ্ধ হচ্ছে। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। জেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম ইলেকটোরাল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে। এই নির্বাচনে গাইবান্ধার 3টি পৌরসভা ও 7টি উপজেলার 109টি ওয়ার্ডকে 15টি কেন্দ্রে বিভক্ত করা হয়েছে। নির্বাচনী বিধিমালা মতে উপজেলা ও ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় নির্বাচিত 1,126 জন ভোটারের ভোটে জেলা পরিষদের 1 জন চেয়ারম্যান, 5 জন সংরক্ষিত নারী এবং 15 জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। কিন্তু এতে 1 জন চেয়ারম্যান প্রার্থীকে গোটা জেলার ভোটার তালিকা সংগ্রহ করতে হবে, এমন ঘোষণায় উদ্বিগ্ন সম্ভাব্য প্রার্থীরা। আমাদের ইলেকট্রাল ভোট হলো 1126টি। আমি 1126টি ভোটার লিস্ট কিনতে পারি, কিন্তু আমি সাধারণ জনগণের এই পপুলার ভোটার লিস্ট আমি কেন কিনবো? 54,500 টাকা দিয়ে ভোটার তালিকা কেনা নিঃসন্দেহে একজন ক্যান্ডিডেটের জন্য খুবই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। কেবল ভোটার তালিকার জন্য অর্ধলক্ষাধিক টাকা নির্ধারণের বিষয়টি বাঁকা চোখেই দেখছেন বিশিষ্টজনরা। তাদের মতে ব্যয় বৃদ্ধির মাধ্যমে সিংহভাগ মানুষের নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ করা হচ্ছে। পুরো জেলা তালিকাটা নিতে গেলে এখন খরচটাও বেড়ে যাচ্ছে। কাজেই নিঃসন্দেহে এই ঘটনাটি, এই সিদ্ধান্তটি কমিশনের নেওয়াটা সঠিক হয় নাই বলে আমি মনে করি। এই ভোটের মধ্য দিয়ে পুঁজিপতি ব্যবসায়ী বড়লোক প্রার্থীরা তাদের এই সুযোগটা বেশি করা হচ্ছে, আর সাধারণ মানুষের সুযোগটা কমে যাচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন সিদ্ধান্তটি উচ্চ পর্যায়ের। এ বিষয়ে তার কিছুই করার নেই। নির্বাচন কমিশনের পরিপত্র নম্বর 1 স্পষ্ট বলা আছে যে আপনার প্রতিটা ওয়ার্ডের, পৌর ওয়ার্ডের জন্য 500 টাকা এবং প্রতিটা ইউনিয়নের জন্য 500 টাকা হিসেবে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রতিটা প্রার্থীকে কিনতে হবে। ইলেকশন কমিশনের নির্দেশনা, সিদ্ধান্ত, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আগামী 1 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কর ও ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া 15 প্রার্থীর মধ্যে 7 জন আপিল করেছেন। গতকাল দুপুরে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার এই কথা জানান। গত 26 এবং 27 তারিখে আমরা বাছাই কার্যক্রম শেষ করেছি। সেখানে প্রার্থীদের যে অযোগ্যতা সেটি নির্ধারিত হওয়ায় সাধারণ কাউন্সিলর পদে 10 জন, সংরক্ষিত কাউন্সিলর 1 জন এবং মেয়র পদে 1 জনের মনোনয়নপত্র বাতিল করেছিলাম। তো আমরা ইতিমধ্যেই আপিল কর্তৃপক্ষ যে বিভাগীয় কমিশনার ঢাকা, সেখান থেকে দেখলাম যে 7টি পদে আমার রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে। 5 জন হচ্ছেন সাধারণ আসনের প্রার্থী, সংরক্ষিত আসনে 1 জন এবং মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী 1 জন। এই 7টি আপিল হয়েছে। আমরা সেই আপিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের পক্ষে 20 দলীয় জোট কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত জোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। আওয়ামী, সন্ত্রাসী, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদের হাতে সারা দেশের অসংখ্য মানুষ নির্যাতিত হচ্ছে। অবিলম্বে এই সব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। জেলা পরিষদ নির্বাচন বর্জন করবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে পূর্ণ সমর্থন প্রদান করছে। 20 দলীয় জোটের পক্ষ থেকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে পূর্ণ সমর্থন প্রদান করছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থ দিতে বাধ্য নয় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। এমনটাই বলেছে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে একথা জানান আরসিবিসির আইনজীবী থিয়াডায়েভ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অসাবধানতার কারণেই তাদের রিজার্ভের $8.10 লাখ নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে চুরি হয়েছে। এ ঘটনার দায় আরসিবিসি নেবে না বলেও তিনি জানান। এর আগে গত সোমবার ফিলিপিন্সের গণমাধ্যম কোয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জয়ের গোমেজ বলেন, আরসিবিসির কাছে চুরি হওয়া অর্থের বাকি অংশ দাবি করতে পারে বাংলাদেশ। এর পরপরই বিবৃতি দেয় আরসিবিসি কর্তৃপক্ষ। বর্তমানে রিজার্ভের অর্থ উদ্ধারেই আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ফিলিপিন্স সফরে রয়েছেন। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় দখল হয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। দখলদাররা এরই মধ্যে সেই জমিতে নির্মাণ কাজও শুরু করেছে এবং বহুতল ভবন নির্মাণ করেছে। এদিকে বাঁধের পাশের একটি খাল মরা খালে পরিণত হয়েছে এই দখলের কারণেই। দখলদাররা বলছে, প্রশাসনের কাছ থেকে খাল ও জমি দখল করতে গিয়ে কখনো বাধার মুখে পড়তে হয়নি তাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, দখল ঠেকাতে সব প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এম এ আজিমের পাঠানো তথ্য, SM সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। একের পর এক দোকান ও বহুতল ভবন দেখে বোঝার উপায় নেই এটি কোনো বেড়িবাঁধ। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার বিষখালী নদী পাড়ের বেড়িবাঁধের চিত্রটা এমনই। একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে দখলদাররা দখল করে আছে বাঁধটি। অনেকেই নির্মাণ করেছে বহুতল ভবন, আবার কেউ কেউ এখনো নির্মাণ করছে অবৈধ স্থাপনা। শুধু বাঁধ নয়, দখলদারদের দখলে চলে গেছে বাঁধের পাশের খালটিও। খালটির দুপাশ থেকে বাঁশ, চাটাই ও পিলার দিয়ে যেভাবে পেরেছে ভরাট করে নিয়েছে। তবে দখলদাররা দখলের কথা স্বীকার করে এজন্য প্রশাসনের বাধা না থাকাকে দায়ী করছে। পানি উন্নয়ন বোর্ড কোনো দাবিই করে না আমাদের কাছে এসে, এবং তারা কোনো সময় আসছে আমাদেরকে বলেও না যেখানে বিল্ডিং উঠাতে পারবেন না, এটা অবদার সম্পত্তি। তুলছি যখন তখন কোনো নিষেধাজ্ঞা আসে নাই, কোনো জায়গায় দেয় নেই যে বাধা পড়ছে বা ইয়েছে, আমরা এই অনুভূতি যে গড়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, মৌখিক নোটিশ ও মামলা সহ দখলদারদের উচ্ছেদে নানা ব্যবস্থা নিয়েছেন তারা। আমরা অনেককে উচ্ছেদের নোটিশ দিছি এবং সবার বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে উচ্ছেদের। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। এদিকে খাল দখলের বিষয়টি সময় সংবাদের রিপোর্টারের মাধ্যমে জানার পর সাথে সাথেই ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে দাবি এই কর্মকর্তার। যে তহসিলদার আছেন তাকে আমি নির্দেশনা দিয়েছি যে যতটুকু কাজ হয়েছে সেই অবস্থাতেই সেখানেই সবকিছু বন্ধ হয়ে যাবে এবং সেখানে যে যন্ত্রপাতি আছে সেগুলো সিজ করা হবে।
পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, জমি ও সরকারি খাল দখল করে প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সময় সংবাদ, বরগুনা। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ঋণ কার্যক্রম শুরু করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংক। নবায়নযোগ্য জ্বালানি খাতের 5টি প্রকল্পে প্রায় $100 কোটি ঋণ অনুমোদন করেছে এই ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, অবকাঠামো ও টেকসই উন্নয়নের নানা প্রকল্পে এই ব্যাংক থেকে সুবিধা পেতে পারে বাংলাদেশও। তাই বাংলাদেশের উচিত ঋণ গ্রহণ ও অন্য সুবিধা নিশ্চিতে নিজস্ব উদ্যোগে এই ব্যাংকের সদস্য হওয়া। এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ আছে এবং সম্ভাব্যতা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী। সাজিদ তাজুর রিপোর্টে বিস্তারিত। ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দেশে অর্থনীতির চিত্র পাল্টাচ্ছে দ্রুত। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে বাংলাদেশ সহ এই অঞ্চলের অন্য দেশগুলোতেও। কিন্তু অবকাঠামো ও নানা উন্নয়ন কার্যক্রমে চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছে না বিশ্বব্যাংক, IMF এর মতো প্রতিষ্ঠানগুলো। আবার ঋণের সাথে বেঁধে দেয়া নানা শর্ত ও সংস্কার প্রস্তাবেও বিরক্ত এই অঞ্চলের দেশগুলো। তাই কিছুটা রাজনৈতিক সিদ্ধান্তে গঠন করা হলেও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে আগ্রহ আছে বেশ। এরই মধ্যে 2014 সালে গঠন করা এই ব্যাংক শুরু করেছে ঋণ কার্যক্রম। প্রথমেই 5 সদস্য দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট $91 কোটি ঋণ অনুমোদন করেছে এই ব্যাংক। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ ঘোষিত SDGর লক্ষ্য পূরণে কাজ করা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো এই সংস্থা থেকে নিতে পারে বিশেষ সুবিধা। বাংলাদেশের যে আগ্রহটা, এটা আমরা দেখতে পেয়েছি যে যখনই ব্রিক্স ব্যাংকের ঘোষণাটা আসলো তখনই, প্রায় 2 বছর আগের। কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু আমরা সেরকম কোনো অ্যাক্টিভিটিস দেখছি না। এখন খুব প্যাসিভ ওয়েতে না দেখে খুব অ্যাক্টিভলি জিনিসটাকে দেখা উচিত এবং অ্যাগ্রেসিভলি দেখা উচিত। যে সমস্ত খাতে ঋণগুলো অন্যান্য উৎস থেকে পাওয়া যাচ্ছে না পর্যাপ্তভাবে, সেই ঋণগুলোর জন্য ব্রিক্স ব্যাংকের ব্যাপারটিকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখা। যতটুকু জানা যায় যে ব্রিক্স ব্যাংক তার নিজেদের যারা পার্টনার মেম্বার রয়েছেন এর বাইরেও প্রায় 25% পর্যন্ত ইকুইটি তারা বড়োয়ার মেম্বারদের ভিতরে বিতরণ করবেন। সুতরাং সেই জায়গায় বাংলাদেশ সরকার একটি জোরালো উদ্যোগ নিতে পারে। সরকার বলছে, নতুন এই ব্যাংকের ঋণের শর্ত, সুদের হার সহ অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্রিক্স সম্বন্ধে আমাদের আগ্রহ আছে। আমি মনে করি যে তাদের মেনু পড়ে আমরা বাছাই করে যদি আমাদের মতো ফিটফাট হয় আমরা নিব। তাদের চার্টারে তারা কি 5-এর বাইরে আরো বাড়াবে কিনা, যদি তারা বাড়ায় আমরা একটা ভালো প্রার্থী। এই ব্যাংক থেকে ঋণ নিলে বিশ্বব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানের অর্থায়নে গৃহীত অন্য প্রকল্পের ক্ষেত্রে তা বাধা হয় কিনা সেসব ব্যাপারেও খেয়াল রাখার পরামর্শ বিশ্লেষকদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষক সহ 2 জন নিহতের ঘটনায় 2 দিন বন্ধ থাকার পর আজ খুলেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন এবং এই আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়ায় একজন শিক্ষক সহ একজন পথচারী নিহতের ঘটনায় গত 3 দিন ধরে উত্তপ্ত ছিল ফুলবাড়িয়া এবং ফুলবাড়িয়ায় গত 2 দিন 144 ধারা জারি করা ছিল পুরো উপজেলা সদরে। এর গতকালকে সেই 144 ধারা উঠিয়ে নেয় প্রশাসন এবং প্রশাসনের থেকে দাবি করা হয় যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এই কারণেই তারা 144 ধারা প্রত্যাহার করেছে। এবং এই 144 ধারা প্রত্যাহার করার পর আজকে আমরা ফুলবাড়িয়াতে দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, যে 144 ধারার কারণে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা আসলে 2 দিন কলেজে আসতে পারেননি। আজকেই প্রথমবারের মতো কলেজের শিক্ষক যারা রয়েছেন তারা এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কলেজের শিক্ষকরা কলেজের সামনে এসে অবস্থান নিয়েছেন। তারা কালো বেশ ধারণ করে তাদের যে শিক্ষক নিহত হয়েছেন সেই শিক্ষক নিহত হওয়ার প্রতিবাদ হিসাবে তারা বুকে কালো বেশ ধারণ করে কলেজের সামনে অবস্থান নিয়েছেন এবং কিছু ছাত্রকেও আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে আসতে। তবে ফুলবাড়িয়া কলেজের যে প্রায় 5000-এরও অধিক, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের 5000-এরও অধিক শিক্ষার্থী রয়েছে, সেই তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই কম। বিচ্ছিন্নভাবে 2-1 জন আসছেন। তবে আমরা কথা বলেছি এখানকার শিক্ষক এবং স্থানীয়দের সাথে, তারা যেটা জানাচ্ছেন যে আসলে বিশেষ করে পুলিশের পক্ষ থেকে যে অজ্ঞাত 400-500 লোকজনকে আসামি করে মামলা হয়েছে, সেই মামলার কারণে অনেকটা আতঙ্ক বিরাজ করছে। সেই আতঙ্কের কারণেই শিক্ষার্থীরা আসলে এখানে এখনো আসতে সাহস পাচ্ছে না এবং কিছু শিক্ষক, এখানে প্রায় 200-র মতো শিক্ষক আছেন এই কলেজে, সেই শিক্ষকেরও কিছু অংশ এখানে এসেছেন, শিক্ষকদেরও অনেকেই অনুপস্থিত আছেন। আসলে 144 ধারা প্রত্যাহার করা হলেও এখনো কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে কিছুটা আতঙ্ক রয়েছে এবং এলাকাতেও আমরা কিছুটা আতঙ্ক অবস্থা দেখতে পেয়েছি। এখানে রাস্তাঘাট এখনো ওই আগের অবস্থায় নেই, যে স্বাভাবিক অবস্থায় এখনো ফিরে আসেনি, মানুষজনের উপস্থিতিও কিছুটা কম। তো আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই ঘটনায় এখন পর্যন্ত 5টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হয়েছে। পুলিশের পক্ষ থেকে 3টি, জেলা প্রশাসনের পক্ষ থেকে 1টি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে 1টি। এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন শরীফউদ্দিনের নেতৃত্বে জাতীয় মানবাধিকার কমিশনের একটি তদন্ত দল এখানে আসছে কলেজ ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। তো এই ছিল আসলে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের সর্বশেষ অবস্থা। খবির। হারুনুর রশিদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে। ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ দুদিন বন্ধ থাকার পর আজ খুলেছে, এই বিষয়ে তিনি খবরাখবর জানাচ্ছিলেন। দেশে ডাউনলিংকের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ সহ 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন FTPO। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফয়সাল মুর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, কিন্তু টেলিভিশন কলাকুশলী শিল্পীরা রয়েছেন, তারা কিন্তু আন্দোলন করে আসছেন আসলেই বিদেশি যেসব সিরিয়াল বাংলায় ডাবিং করে আসলে বাংলাদেশি বিভিন্ন চ্যানেলে পিক টাইমে যেগুলো প্রচার করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে, এবং এছাড়াও বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন যে প্রচার করা হচ্ছে সেসব বন্ধের দাবিতে কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের আন্দোলন করে আসছেন। এছাড়া আরো কয়েকটা দাবি রয়েছে, সেসব দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজকে সেই সকাল 10টা থেকে আসলে শুরু হয়েছে টেলিভিশন অব প্রফেশনাল ফেডারেল অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন FTPO কিন্তু এই সমাবেশ শুরু করেছে, এবং এই সমাবেশ সকাল 10টায় শুরু হয়ে চলবে আজকে সারাদিন। এবং এখানে তাদের দাবি রয়েছে আসলেই বিদেশি যেসব ভাষার সিরিয়াল, বিখ্যাত যেসব সিরিয়ালগুলো রয়েছে সেগুলো যে বাংলাদেশে পিক আওয়ারে যে সময় এগুলো প্রচার করা হয়ে থাকে বাংলায় ডাবিং করে সেগুলো যাতে বন্ধ করা হয়। এবং এছাড়া বিদেশি বিভিন্ন চ্যানেলে, বিশেষ করে স্টার প্লাস, স্টার জলসা সহ জি বাংলা সহ হিন্দি যেসব চ্যানেলে আসলে বাংলাদেশি বিজ্ঞাপনগুলো প্রচার করে আসছে দীর্ঘদিন ধরে, সেই বিজ্ঞাপন প্রচারের কারণে আসলে বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রি, বাংলাদেশের মিডিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ক্ষতিগ্রস্তের হাত থেকে যাতে বাংলাদেশি মিডিয়াকে, বাংলাদেশের গণমাধ্যমকে যাতে রক্ষা করা যায়, সেই জন্য কিন্তু আসলে এই বিজ্ঞাপন যাতে বিদেশি চ্যানেলে যাতে বিজ্ঞাপনগুলো না দেওয়া হয় সেসব সহ আর বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করে আসছে। এবং এখানে সকাল থেকে দেখছি, আমি সকাল থেকে দেখছি কিন্তু আসলেই টেলিভিশন শিল্পী কলাকুশলীরা এখানে উপস্থিত হচ্ছেন। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু তাদের উপস্থিতি বাড়ছে। এবং এখানে আসলে টেলিভিশন এর আসলে প্রায় সব ক্ষেত্রের লোকজনই কিন্তু আসলে এখানে আসছেন। সেখান থেকে শুরু করে শিল্পীরা রয়েছেন, চলচ্চিত্র নির্মাতারা রয়েছেন, অভিনয় শিল্পীরা রয়েছেন, গায়ক রয়েছেন। আমরা এখানে অনেকে দেখেছি, তাদের সবার কিন্তু বিভিন্ন ধরনের তারা দাবি তুলছেন। তারা বলছেন আসলেই যে ধরনের একটা পরিস্থিতি আসলে তৈরি হয়েছে বর্তমানে, বিদেশি চ্যানেল যেভাবে বাংলাদেশি চ্যানেলগুলোকে আসলেই তারা তারা কেড়ে নিচ্ছে, আসলে বাংলাদেশের দর্শকের আস্থার জায়গাটুকু কিন্তু আসলে তারা কেড়ে নিচ্ছে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখিয়ে টেকিয়ে। এবং এই ব্যাপারগুলো যাতে বন্ধ করা হয় সেজন্য কিন্তু আসলে তারা আন্দোলন করে আসছেন। এবং এই সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল 5টা পর্যন্ত। এখানে কিন্তু গীতিনাট্য সহ শুরু করে বিভিন্ন ধরনের সঙ্গীত, আসলে দেশাত্মবোধক গান এখানে চলছে। এবং এই আন্দোলনে কিন্তু আসলে তারা বলছেন তারা ভবিষ্যতে চালিয়ে যাবে। এখানে আজকে আন্দোলন শেষেই, আজকে সমাবেশ শেষেই তারা পরবর্তী কর্মসূচি কি হবে সেই কর্মসূচি নির্ধারণের জন্যই কিন্তু তারা আসলেই এখানে কর্মসূচি ঘোষণা করে পরবর্তী তারা কি পদক্ষেপ নেবেন। খবর ফয়সাল মুর্শেদ জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সেখানে FTPO নামে একটি সংগঠন আন্দোলন করছে বিদেশি চ্যানেলে দেশি প্রতিষ্ঠানের যে বিজ্ঞাপন এবং অন্যান্য অনুষ্ঠানের ব্যাপারে তারা আন্দোলন চালাচ্ছেন, সেই বিষয়ে তিনি জানাচ্ছিলেন আমাদের। দেশের বাইরের খবর, কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব চ্যাপেকোয়েন্সের খেলোয়াড়, কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিক সহ মারা গেছেন 76 জন। বিমানটির যাত্রী, ক্রু সহ 81 জনের মধ্যে 5 জন বেঁচে গেছেন, যাদের 3 জন ফুটবলার। কমনওয়েলথ আয়োজিত কোপা সাদা আমেরিকানার ফাইনালের প্রথম লেগে অংশ নিতে কলম্বিয়ার মেডেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত হয় এই বিমানটি। এই ঘটনায় ব্রাজিলে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো কোপা সাদ আমেরিকানার ফাইনালে চ্যাপেকোয়েন্সে দলটির ফুটবলারদের কাছে তাই আনন্দটা ছিল সীমাহীন। কিন্তু কে জানতো এই আনন্দের পেছনে লুকিয়ে আছে কঠিন এক বাস্তবতা। পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নেবার পর ভাড়া করা একটি বিমানে চেপে চ্যাপেকোয়েন্সের সদস্যদের গন্তব্য ছিল কলম্বিয়ার মেডেলিন। বলিভিয়ায় যাত্রা বিরতি দিয়ে উড্ডয়নের কিছুক্ষণ পর রাডারের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে বিমানটি। এরপর পুরো ফুটবল দুনিয়াকে স্তব্ধ করে খবর আসে বিমান বিধ্বস্তের। এটা খুবই দুঃখজনক ঘটনা। মাত্র কয়েকজনকে উদ্ধার করতে পেরেছি, বাকিরা সবাই মারা গেছে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। 81 জন যাত্রী বহন করা বিমানটিতে খেলোয়াড় ছাড়াও ছিলেন 21 জন সাংবাদিক। আমারও ওদের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তবে ওদের শুভকামনা জানিয়েছিলাম। দিন শেষে এমন দুঃসংবাদ আসবে তা কল্পনাতেও আসেনি। এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা জয়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু পুরো দল এভাবে চলে যাবে মেনে নিতে পারছি না।
এই দুর্ঘটনায় টুর্নামেন্টটি স্থগিত করেছে কনমেবল কর্তৃপক্ষ। এছাড়াও নিহতদের স্মরণে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সহ সমবেদনা জানিয়েছে বিশ্বের বিভিন্ন ক্লাব। এসএম ইকবাল, সময় সংবাদ। বিপিএল এর খবর। আজ দিনের প্রথম ম্যাচে টেবিল টপার ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। জয়ের মধ্যে থাকলেও গ্রুপের বাকি 3 ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রেখে প্লে অফ নিশ্চিত করতে চায় বিপিএল এর ডাবল চ্যাম্পিয়নরা। অন্যদিকে হঠাৎই ছন্দপতন হওয়া রংপুর রাইডার্সের লক্ষ্য এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফেরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। কাগজে কলমে কিংবা মাঠের পারফরমেন্সে মৌসুমের অন্যতম শক্তিশালী দল ঢাকা, যার প্রমাণ রেখে 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাকিব বাহিনী। তবে হঠাৎই ইনজুরিতে পড়া ইরফান শহীদের অনুপস্থিতি কিছুটা হলেও ভোগাবে এই দলটিকে। শহীদকে না পেলেও ইনজুরি থেকে ফিরে এই ম্যাচে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে আন্দ্রে রাসেলের। অন্যদিকে ভালো খেলতে থাকা রংপুর খেই হারিয়েছে লিগের মাঝপথে। গেল 3 ম্যাচ টানা হেরে প্লে অফ নিশ্চিত করার শঙ্কায় পড়েছে আফ্রিদিরা। তার উপর নিষেধাজ্ঞার কারণে ওপেনার মোহাম্মদ শাহজাদের না খেলার বিষয়টি নিয়ে বেশ ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তিনটা ম্যাচ বাকি আছে আমাদের, আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব খেলতে। ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে কামব্যাক করব। ফার্স্টে থেকে আমাদের টার্গেট ছিল 1-2 মধ্যে থাকা, তাহলে একটু বেনিফিটেড বেশি হওয়া যায়। তিনটা ম্যাচ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তো আশা করছি যে তিনটা ম্যাচে আমরা তিনটায় জিতে আমরা 1-2 থাকবো। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থাকলেও এই ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবে মাশরাফির কুমিল্লা। অন্যদিকে সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সকে হারানোর ধারাবাহিকতা ধরে রেখে জয় নিয়ে প্লে অফে নাম লেখাতে প্রস্তুত ড্যারেন সামির কিংস। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধে 6:45। মাঠের বাইরে পারফরমেন্স নিয়ে সমালোচনা যেন সঙ্গী হয়ে গেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আসর থেকে বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচগুলোতে জয় তুলে নিয়েই এবারের আসর শেষ করতে প্রস্তুত মাশরাফি বাহিনী। বরিশাল বুলসের বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ের দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। অন্যদিকে রাজশাহীর স্বপ্নটা আরও বড়। প্লে অফের দৌড়ে ভালোভাবে টিকে থাকা কিংস সবশেষ ম্যাচে হারিয়েছে টপ ফর্মে থাকা রংপুর রাইডার্সকে। বোলার মিরাজ সেই ম্যাচে নিজেকে তুলে ধরেছিলেন ব্যাটসম্যান হিসেবেও। সাব্বির, রাজু, ফরহাদ রেজারা ফর্মের সেরাটা দেয় আপাতত নির্ভর কোচ সারওয়ার ইমরানের বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধভাবে অবস্থানের দায়ে এখনো মালয়েশিয়ায় জেল খাটছেন অনেক বাংলাদেশি, জানালেন ফেরত শ্রমিকরা। নতুন করে পাঠানোর আগে অবৈধদের বৈধ করার প্রক্রিয়া শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা। প্রাথমিক স্তরে 2টি পাবলিক পরীক্ষায় অংশ নেয় স্বাভাবিক বিকাশ ব্যাহত হচ্ছে শিশুদের। বঞ্চিত শৈশবের আনন্দ থেকে অভিমত শিক্ষাবিদদের। পিএসসি পরীক্ষা বাতিলের পরামর্শ। রাজধানীর রামপুরায় গুলিতে 2 জন নিহত। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। র্যাবের 4 সদস্য আহত। এবং প্রতিষ্ঠার 38 বছরেও নিজস্ব জমিতে নির্মিত হয়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর। তবে দখলে থাকা জমিটি কেনার প্রক্রিয়া চলছে, জানিয়েছেন কমিশনার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SPACE BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরেই। সঙ্গে থাকুন সময়।